হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে আজকে যারা রয়েছে সবাই আপনার প্রতি খুব সিম্প্যাথি দেখালো, এবং সিম্প্যাথি না মানে জাস্ট এটা আমাদের ফ্রেন্ডশিপ। আজকে সবাই বলছে যে আমরা ওই আপুকে সুযোগ দিব। ওই আপুকে সুযোগ দিব, যেহেতু আমি বলে ফেলছি যে আপনার কালকে একটা ইন্টারভিউ রয়েছে, একটা ভাইবা রয়েছে। দেখেন ভাইভায় কোন ধরনের কোশ্চেন গুলা বেশি আসে। প্রথম কোশ্চেনটা যখন আপনি ঢুকবেন, অবশ্যই আমরা সালাম দিয়ে ঢুকবো। তারপর কি করব? তখন যদি ভাইবার ভিতরে, আমি অনেকগুলো ভাইবা দিয়েছি, তো একটা বিষয় আমি লক্ষ্য করেছি, অনেকেই কিন্তু আমরা স্যারেরা না বসতে বললেও আমরা বসে পড়ি। এটা কিন্তু ওখানে একটা অভদ্রতা, হ্যাঁ, এটা হচ্ছে যারা ভাইবা নতুন দিচ্ছে, কেবল একটা দুইটা দিয়েছে, তারা কিন্তু এটা বোঝে না। বা আমি ভাইবার উপরেও কিভাবে একটা সুন্দরভাবে ভাইভাতে প্রেজেন্ট করা যায় নিজেকে, একটা বই পড়েছিলাম, তো বলা হচ্ছে যে অনেক নিয়ম কানুন রয়েছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস পরে যেতে হবে। আমি যে আমার চুলটা এমন ভাবে কাটবো যেন আমার কোনো অশালীনতা, অশালীন কোনো কিছু ওর ভিতরে ফুটে না ওঠে। আমার সেভাবে মুখের দাড়িটাও হয়তো আমি সেভাবে রাখতে হবে। অর্থাৎ এক কথা হচ্ছে আমার লুকিংসটা যেন ভালো হয়। নেক্সট হচ্ছে ওখানে অবশ্যই ফার্স্ট লুকিং, বলা হচ্ছে কি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, ইংলিশে একটা কথা হ্যাঁ, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মুখই হচ্ছে, হ্যাঁ, মুখই হচ্ছে মনের আয়না। দেখবেন আমরা বিশেষ করে যারা বাইরে একটু ঘোরাফেরা করেন, পাবলিক ফাংশনে যাদের কাজ করতে হয়, রুমা আপা, বিলকিস আপা, একটা বিষয় কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যায়, মানুষ দেখলেই মনে মনে একটা ধারণা চলে আসে যে এই মানুষটা এমন হইতে পারে। এমনি পুরাপুরি বোঝা যায় না মানুষের মনে কি আছে, কিন্তু মানুষের আউটলুকিংস অনেক কিছু বলে দেয়। তো ফর্মাল ড্রেসে অবশ্যই যেতে হবে। আর তারপর বসতে না বললে কিন্তু বসা যাবে না। এরপর আপনি বসলেন, প্রথমে আপনাকে বলতে পারে হোয়াটস ইওর নেম। তো আপনি ইংলিশে অবশ্যই উত্তর দিবেন। আপনার প্রোনাউন্সিয়েশনটা যেন ঠিক হয়, এটা একটু খেয়াল করতে হবে, তবে প্রোনাউন্সিয়েশন। হুম। হুম। হ্যাঁ, এটা আমি আসতে চাচ্ছি, আমি এই প্রশ্নটা একটু পরেই আসবো। অর্থাৎ প্রথমে বলবে হোয়াটস ইওর নেম, নামটা বলবেন। এরপর আপনাকে বলবে যে প্লিজ ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ। আপনাকে আপনি নিজের পরিচয়টা দেন ইংলিশে। তখনই দেখেন আমি একটু আগে ওই আপাকে যে শীটটা পাঠিয়েছি, সেটা হচ্ছে আমাদের স্পোকেনের যে শীটটা রয়েছে, অর্থাৎ ইন্ট্রোডিউস ইউরসেলফ এর একটা শীট আপনাদেরকে দিয়েছিলাম। আচ্ছা, ওইটা কি ওপেন হয়েছে আপনার? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা ওপেন হয়েছে। আচ্ছা, দরকার নেই পিডিএফ, এমনি ওয়ার্ড ফাইলটা পড়েন। তো এখানে দেখেন গুড প্রেজেন্টেশনে আপনি নিজের যখন বর্ণনাটা দিবেন, এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে এই যে টপিকস হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। আপা একটু পড়বেন, নাসরিন আপা, এটা আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। হুম। প্লিজ রিড আউট, স্টার্ট নাও, কুইকলি। নাসরিন আপা না? হ্যাঁ, পড়ুন। হ্যাঁ, অথবা বলবেন দিস ইজ নাসরিন খানম বিফোর ইউ, দুটার যে কোনো একটা বললে হবে। তবে সেকেন্ডের এটা বলবেন, এটা বেশি ভালো শোনা যায়, এটা সবাই ব্যবহার করি আমরা। বলবেন দিস ইজ, হ্যাঁ বলবেন ইয়েস, বলবেন দিস ইজ নাসরিন খানম বিফোর ইউ, আপনাদের সামনে আমি নাসরিন খানম, হ্যাঁ আই অ্যাম, বয়সটা বলবেন। হুম। হুম। ফরিদপুর, হ্যাঁ। ইন ঢাকা, দেখেন এখানে একটু ভুল লিখেছে, এখানে অ্যাট না, এখানে লিখবেন হচ্ছে আই অ্যাট প্রেজেন্ট আই অ্যাম লিভিং ইন ঢাকা। দেখেন আমি ছোট্ট একটু কথা বলি, অ্যাট প্রেজেন্ট আই অ্যাম লিভিং, হ্যাঁ আম লিভিং ইন ঢাকা, এই বাক্যটা কোন টেন্সে আছে, টেন্সটা একটু ফলো করি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে, ইয়েস এই মুহূর্তে বা বর্তমানে আমি ঢাকায় বসবাস করিতেছি বা করছি, যে আই অ্যাম লিভিং। তাহলে এই আই অ্যাম লিভিং দিয়ে আপনি এখানে আরো বাক্য আপনি বলতে পারবেন, যে আমি এখন একটা অলরেডি একটা কোম্পানিতে জব করিতেছি, করছি, হ্যাঁ আমার জবের নাম হচ্ছে এটা, আমি এখন চাচ্ছি এই কোম্পানিতে যোগদান করতে, এই যে আমি চাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন এই বাক্যগুলো কিন্তু আপনাকে প্রথমে, আমি ছোট্ট একটা কথা বলবো, আমরা যে কথাগুলা ইংলিশে আপনি মুখ থেকে ডেলিভারি দিবেন, ইংলিশ ওয়ার্ডগুলা ব্রেনে আগে চিন্তা করবেন আমি কোন টেন্স ব্যবহার করে বলতে যাচ্ছি। যেমন এই বাক্যটা আপনার মাথায় আসছে যে এই মুহূর্তে আমি ঢাকায় বসবাস করছি, করছি বা করিতেছি। তাহলে করিতেছি বললে কিন্তু অলরেডি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা মনে পড়ে যায়। যদি আমি বলতাম করিতেছিলাম, তখন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এট প্রেজেন্ট আই ওয়াজ লিভিং ইন ঢাকা। দেখবেন সবাই খেয়াল করি আমরা, যদি বলা হয় আমি ঢাকায় বাস করতে থাকবো, মনে করেন আমার একটা,
হ্যাঁ, আমার একটা চাকরি হয়ে গেল, তো আমি বললাম যে আমি আগামী মাস থেকে ঢাকায় বসবাস করতে থাকবো। আই উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি, হ্যাঁ, শ্যাল বি, আই উইল বি লিভিং ইন ঢাকা ফ্রম নেক্সট মান্থ, আমি আগামী মাস থেকে ঢাকায় বাস করতে থাকবো। আচ্ছা যাই হোক, পড়ার ভিতরে থামানো ঠিক হবে না, আপা পড়েন, আই এম এ স্টুডেন্ট, এখানে বলবেন আই এম এ জব হোল্ডার। হুম। হ্যাঁ, 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 এটা বলা যাবে, অর্থাৎ আপনি এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউ এটাও বলতে পারেন আই এম লিভিং ইন ঢাকা। কিন্তু এখানে অ্যাট প্রেজেন্ট কেন বলা হচ্ছে? অ্যাট প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমানে, বলা হচ্ছে আমি বর্তমানে ঢাকায় বাস করছি, বর্তমানে আমি গাজীপুরে বাস করছি, বর্তমানে আমি খুলনায়। হ্যাঁ, নাও বলতে পারবেন অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা নাও। কিন্তু কিন্তু দেখেন এখানে নাওটা দিলে এই অ্যাট প্রেজেন্ট আর নাও দুইটা প্রায় একই রকমের শব্দ হয়ে যায়, আপনি অ্যাট প্রেজেন্ট বাদ দিয়ে নাও দিতে পারেন, নাও আই এম লিভিং ইন ঢাকা, এটাও হবে, নাও আই এম লিভিং ইন ঢাকা। দেখেন এই নাউটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, মনে রাখবেন অ্যাডভার্ব হচ্ছে সারা জীবন, এটা কিন্তু সেন্টেন্সের প্রথমেও বসানো যায়, আবার শেষেও বসানো যায়। হি অক্স, হি অক্স সোলোলি, শি অক্স সোলোলি, দ্য গার্ল অক্স সোলোলি, বালিকাটি খুব ধীরে হাঁটে, এটাও বলা যায় সোলোলি দ্য গার্ল অক্স, ধীরে ধীরে বা ধীরে বালিকাটা হাঁটে, সোলোলিটা শুরুতেও দিলে ভুল হবে না, শেষে দিলেও ভুল হবে না, মাইন্ড ইট। আচ্ছা, এরপর কি বললাম? আই এম এ স্টুডেন্ট, পড়েন নাসরিন আপা একটু শুরু করেন, আই এম এ স্টুডেন্ট, বা এখানে বলবেন আই এম এ জব হোল্ডার। দেখেন এখানে আমি ইয়ে রেখেছি, অপশন রেখেছি। নেক্সট। পড়েন। হুম। হুম। অবশ্যই দেখেন, হ্যাঁ এটা বলি, এক মিনিট, গাজীপুর যেহেতু বড় জায়গা, এর পূর্বে ইন হবে, আর গাজীপুরের একটা ছোট জায়গার নাম হচ্ছে বোর্ড বাজার। বোর্ড বাজার গাজীপুরের একটা ছোট জায়গা, আমি এখানে গিয়েছি, একবার গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাসা, তো বলা হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট আই অ্যাম লিভিং ইন গাজীপুর। আচ্ছা আচ্ছা, তাহলে আই অ্যাট প্রেজেন্ট আই অ্যাম লিভিং ইন গাজীপুর অ্যাট বোর্ড বাজার, বুঝতে পেরেছেন নাসরিন আপা? হুম। হ্যাঁ, হ্যাঁ, এটা আরো বেশি ভালো হয়, টু বি অথবা টু বি এক্সাক্ট বা মোর এক্সাক্ট অ্যাট বোর্ড বাজার, অর্থাৎ মোর এক্সাক্ট বললে কি হয়, বা টু বি এক্সাক্ট মানে ঠিক বোর্ড বাজারে, এটা আরো বেশি ভালো হয়। কিন্তু ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ আপনি যেটা বলছেন খুব ভালো, কিন্তু এটা বললে হবে আই এম লিভিং ইন গাজীপুর অ্যাট বোর্ড বাজার। হুম। নেক্সট স্টার্ট। এইগুলা দেখেন কালকে একদিনে তো হবে না, কালকে ভাইবা দেন, তারপরে আমি স্পিকিং গুলো তো আমি বেশি শুরু করব, বলেন। আই এম হ্যাভিং মাই। হুম, 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 এই প্রবলেমটা আমরা জড়তা দূর করব। হুম। আমরা গ্রামার এতদিন শিখেছি, এখন আমরা এইগুলোই করব, প্রতিদিন এই করব, বলুন তারপর। আই এম হ্যাভিং মাই। এই এই সেন্টেন্সটা আপনাকে এটা আপনার জন্য না, হ্যাঁ, এটা বলা হচ্ছে এই যে ছেলেটা কথা বলছে, মনে করেন এ হচ্ছে একজন ছাত্র, এই জন্য বলছে আই এম হ্যাভিং, হ্যাঁ, অথবা আই এম স্টাডিং, বা আই এম কমপ্লিটিং, বা আই এম রিডিং, হ্যাঁ, মাই গ্রাজুয়েট অর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিটি ইউনিভার্সিটি। আপনি এই বাক্যটা কিভাবে বলবেন? আপনি এই বাক্যটা এইভাবে বলবেন যে আমি আমার গ্রাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তাহলে দেখেন, এক মিনিট একটু ভালোভাবে লক্ষ্য করি, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তাহলে ইয়াসে ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন, দেখেন প্রত্যেকটা জায়গায় টেন্স চলে আসে, টেন্সটা এমন একটা বিষয়। ইয়েস, তো আমি বলতে চাচ্ছি যে যে বাক্যটা আপনি বলবেন, আমরা বাঙালি, আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, আমরা বাঙালি, বাংলা থেকে আমরা ইংলিশে অনুবাদ করব, তো এর জন্য আমাদেরকে আগে আমাদের যে মা, ইংরেজি ভাষার যে মাদার, টেন্সটাকে স্মরণ রাখতে হবে। এই জন্য বলি যে যদি এখানে কেউ এখনো লজ্জা করবেন না, টেন্সে যদি কোনো সমস্যা থাকে, আমি তো অনেকদিন থেকে আপনাদের পড়াচ্ছি, আমি টেন্সটা আবারও ব্যাকে ফিরে যাব। দেখেন, বার, হ্যাঁ অবশ্যই আপা, আপনার টেন্সে কোনো সমস্যা নেই, রুমা আপা ঠিক হয়ে গিয়েছে, বিলকিস আপা, শিলা আপা তো আগে থেকেই ঠিক আছে। তো নাসরিন আপার জন্য আমি আরেকবার, সবার জন্য একবার, 12টা টেন্স প্রয়োজন হয় না, আমাদের 7টা টেন্স। হুম। 7টা টেন্স জানলে, হ্যাঁ, তো আমি এই বাক্যটা শেষ করি, দেখেন বললাম যে আমি, মনে করেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছেন, এখানে আপনি যে কোনো যেটা যেখান থেকে পড়ছেন ব্যবহার করতে পারবেন, স্ট্রাকচারটা কি? আই হ্যাভ, প্লিজ, আই হ্যাভ কমপ্লিটেড, আমি বলি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অ্যান্ড মাস্টার্স অথবা পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আই আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ফ্রম জাহাঙ্গীরনগর, ফ্রম জগন্নাথ, ফ্রম রাজশাহী, ফ্রম চিটাগাং, ফ্রম খুলনা ইউনিভার্সিটি, যে যেখান থেকে, যদি কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে থাকেন বলবেন কারমাইকেল কলেজ, তিতুমির কলেজ, মিরপুর বাংলা কলেজ, হ্যাঁ, ইডেন মহিলা কলেজ, বিভিন্ন জায়গা থেকে।
তো এখানে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবেন। নাসরিন আপা, আপনার জন্য ক্লাসটা আমি এখন এইভাবে দেখাচ্ছি যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, আমার কথা সবাই শুনতে পাচ্ছে, শিলা আপা, হোসনে আপা সবাই শুনতে পাচ্ছে। আপনার নেটওয়ার্কটা একটু ঠিক করবেন প্লিজ। দেখেন, আমি কষ্ট করে পড়াচ্ছি, কিন্তু ক্লাসে যদি আপনার নেটওয়ার্কের সমস্যা থাকে, খুব সমস্যা হয় কিন্তু। আমি মাসের শেষে প্রতি মাসে একবার করে বাড়ি যাই, এক দুদিন থাকি গ্রামের বাড়িতে, তখনও কিন্তু আমি এই সমস্যাটা ফিল করি। আমার কথা অনেকের কানে পৌঁছায় না, অনেকে বলে স্যার শুনতে পাচ্ছি না। তো নাসরিন আপাকে বলবো এই জায়গাটা একটু সমস্যাটা ঠিক করবেন। আপনার ওয়াইফাই একটু পাওয়ারফুল নিতে হবে, অথবা আপনার যে সিম কার্ডে ভালো নেটওয়ার্ক পায় আপনি সেইটা ইউজ করবেন প্লিজ। শুনতে পাচ্ছেন? বলুন এইবার, এখান থেকে পড়ুন। অ্যান্ড আই অ্যাম ডুইং মাই, আপনার নেটওয়ার্কে খুব সমস্যায়, দেখেন আপনি আবারও শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, পড়ুন। অনার্স বলবেন না, এটাকে গ্রাজুয়েশন বলবেন, অনার্স বলবেন না। হুম। 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 হুম, অ্যাড দিতে হবে, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট খুলনা ইউনিভার্সিটি, অ্যাট আছে, ঠিক আছে। অ্যাট শান্তা মরিয়াম। হুম। মাস্টার্স ইজ অনগোয়িং, মাস্টার্স ইজ অনগোয়িং। হুম। অর্থাৎ মাস্টার চলমান রয়েছে, চলছে। হুম। হুম। হ্যাঁ, এখানে যার যে মেম্বার সংখ্যা সেটা বলবেন। ফাইভ, এখানে সেভেন দিয়েছে, আপনি ফাইভ বলেছেন। তারপর মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ ওয়ান সিস্টার, অনলি বলবেন না, ওয়ান সিস্টার বলবেন। ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। হুম। মাই ফাদার। হুম। হুম। নেক্সট। হুম। 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 ওকে। হুম। এখানে মেয়েদের স্বাভাবিক প্রিয় খেলা হচ্ছে, হ্যাঁ, আপনি যে খেলা, লুডো হতে পারে, লুডো হতে পারে, কার্ডস হতে পারে, হ্যাঁ, তারপর ইনডোর গেম, হ্যাঁ, ক্যারাম বোর্ড হতে পারে, তারপর চেস হতে পারে। আপনি চেসটা দিবেন। মাই ফেভারিট স্পোর্টস ইজ, এখানে স্পোর্টস যদি দেন তাহলে বলবেন আর। কার্ড অ্যান্ড চেস, হ্যাঁ, যদি দুইটা তিনটা হয়, হ্যাঁ, দাবা খেলা, যে যেটা বুঝবেন। যদিও ভালো না লাগে, এখানে খালি ঘর রাখা যাবে না, পূরণ করতে হবে। মাই ফেভারিট স্পোর্টস আর, এখানে দিবেন চেস, কার্ডস আর লুডো। যে ইনডোর গেম যেগুলো মেয়েদের বেশি ভালো লাগে সেগুলো বলবেন। অথবা এখানে আপনি খেলা নাও করলে আপনি এটার নাম দিতে পারবেন, মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। অনেকে আছে না ক্রিকেট ফুটবল ভালোবাসে। তারপর অবশ্যই অবশ্যই, আমারও ক্রিকেট মাই ফেভারিট গেম। হুম। মাই ফে ইয়েস, তারপর মাই ফেভারিট কালার্স আর। হুম। চেস, চেস, CHESS, চেস, চেস মানে দাবা, চেস। হুম। হুম। তারপর আই অ্যাম ইন্টারেস্টেড। হ্যাঁ। হুম। আম ইন্টারেস্টেড। হুম। মিডিয়া। হ্যাঁ, অর্থাৎ আপনি এখানে বলতে পারেন আই এম ইন্টারেস্টেড, আই এম বলবেন আই এম ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং। ইন্টারেস্টেড এর পরে ইন বসে, এটা একসঙ্গে বলবেন, এটা একটা ফ্রেজাল ভার্ব। আই এম ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং, হ্যাঁ, আমি ভ্রমণের খুব প্রিয়, ভ্রমণ করতে খুব ভালোবাসি। নেক্সট, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি।
হ্যাঁ অবশ্যই, লিপিকা, লিপিকা আপা কিছু বলবেন, আমরা সবাই শুনবো, সবাই কথা বললে ক্লাসটা খুব এলোমেলো হবে। হ্যাঁ, লিপিকা আপা কিছু বলেন, হ্যাঁ আপনাকে শুনছি প্লিজ। একটু ইংলিশে বলবেন, হ্যাঁ। হুম। আচ্ছা তাহলে বলেন। হুম 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 মানে ভাইবা বোর্ডে আমরা যাই, বিশেষ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে যখন আমরা ইন্টারভিউ দিই, তখন নিজের সম্পর্কে বলতে বলে ইংলিশে, তখন নিজের সম্পর্কে মানে মানে আমার নাম কি আপনার এই যে জায়গাগুলা, এটা কিন্তু অনেক সময় আপনার ড্রাইভিংটা চাই, যারা আপনি ড্রাইভ করতে পারেন কিনা, আপনাকে অনেক সময় করা লাগতে পারে, তো বলবেন যে আই ক্যান ড্রাইভ মোটর বাইক, আর আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স, আই ক্যান ড্রাইভ কার, কার্স দিবেন, এখানে মোটর বাইক বলার প্রয়োজন নাই। আচ্ছা, এটা আপনার এক্সট্রা একটা ফ্যাসিলিটি হিসাবে কাজ করবে। আচ্ছা ওকে, তো দেখেন তারপর আমি একটু পড়তে চলে যাই। এখানে রিডিং পড়াচ্ছিলাম, একটা গল্প আপনাদেরকে আমি পড়তে দিয়েছিলাম গত কয়েকটা ক্লাস আগে। আমাদের এই গল্পগুলো পড়ে এখান থেকে বাংলা মিনিং রিডিং করা শিখতে হবে, বাংলা মিনিং করতে হবে। সুমন is sitting at the bank of the Shandha river. It was a beautiful afternoon. The soft light of the afternoon sun made a charming scene. আচ্ছা, আমি যে গ্রিন কালার করেছি, শিলা আপা প্লিজ একটু এই লাইনগুলো একটু পড়বেন, সঙ্গে বাংলাটা করার চেষ্টা করি আমরা। হুম। সুমন is sitting at the bank of the Shandha river. হুম। সন্ধ্যা রিভার, হ্যাঁ। বসেছিল, হ্যাঁ, ওয়াজ সিটিং, বা এখানে সিটিং মানে বসেছিল, হ্যাঁ এটা বলবেন। হুম 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 হুম। বিকেল বেলা, আফটারনুন মানে বিকেল বেলা। হুম মৃদু আলো, সন্ধ্যার মৃদু আলো, সান মেড এ চার্মিং সিন, সূর্যকে খুব সুন্দর দেখায়। দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্ট অন দ্য রিভার, রিফ্লেক্টেড অন দা রিভার, অর্থাৎ সূর্যের আলো নদীর পানিতে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়। হুম হুম। আচ্ছা। হুম 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 looking at the juicy looking water. Suman looking at the juicy looking water. সুমন আহ, দেখছিল, মানে জুসি ওয়াটার মানে তো হ্যাঁ জুসি, সুন্দর একটা কথা বলেছেন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, দেখেন এই যে কথাটা বলছে যে সুমন ইজ লুকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, সুমন তাকাচ্ছে বা দেখছে এট দ্য জুসি লুকিং ওয়াটার, এর আগের বাক্যটা একটু না পড়লে বোঝা যাবে না। দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং অরেঞ্জ জুস, মানে এটা হচ্ছে কি, একজনের একটা কাহিনী তুলে ধরেছে এখানে। দ্য সানলাইট, সূর্যের আলো, ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার, বিকেল বেলায় যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে অস্ত যেতে বসে, তখন কিন্তু দেখবেন, যদি কখনো কেউ কুয়াকাটা সমুদ্র সৈকতে কক্সবাজারে সূর্যাস্ত দেখেছেন হয়তোবা, বা কোনো নদীর তীরে, তো ওই পশ্চিম আকাশের সূর্যের যে লাল একটা আভা, একটা কিরণ, এইটা নদীর পানিতে পড়লে ওই নদীর পানিটা কিন্তু এমন একটা রং ধারণ করে, যেটা কমলা লেবুর রঙের সঙ্গে তুলনা করেছে অরেঞ্জ। এই যে বলছে দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার অ্যান্ড দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, ওই সময় ওই নদীর রংটা, নদীর পানিটা দেখাচ্ছিল কমলা লেবুর রসের মতো, অরেঞ্জ জুস এইটার মতো দেখাচ্ছিল, হ্যাঁ। সুমন ইজ লুকিং, সুমন তাকাচ্ছে এট দ্য জুসি লুকিং ওয়াটার, ওই যে কমলা লেবুর মতো যে পানির রংটা দেখাচ্ছিল, ওই পানির দিকে সুমন তাকাচ্ছিল। হি ফেল্ট পিস ইনসাইড হিম। তারপর দেখো, তার কিছুক্ষণ আগে সুমনের কাছে এসেছিল। হি হি ইজ এ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের খুবই ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, এখন সে নিশ্চুপ ভাবে সুমনের পাশে বসে আছে। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, সুমন তার আশাটা বুঝতে পারেনি। Suddenly he looked behind, saw Shiraz standing beside him. হঠাৎ করে সে দেখলো যে
সিরাজ তার পাশে বসে আছে। ধন্যবাদ। আচ্ছা বিলকিস আপা একটু এই যে স্কাই কালার এটা পড়বেন, সুমন সেইড আই ওয়াজ সিটিং ফর ইউ। এই প্যারাটা একটু পড়বেন, সুমন সেইড আই ওয়াজ। হুম। হুম, ঠিক আছে। করছিলাম, দেখেন আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, করিতেছিলাম বা করছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা। সুমন সেইড, সুমন বলল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হোয়াই আর ইউ সো লেট? হুম 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 হুম, ঠিক আছে। হুম হুম হুম, নোটিস ঠিক আছে, তারপর বলেন। আমি হচ্ছে সামথিং ইংলিশ স্যার খুব হচ্ছে মানে কি যেন বলে স্যার এটা। হ্যাঁ, সুমন সেইড, সুমন, ইয়েস, সুমন সেইড দ্যাট, ওকে, সুমন সেইড দ্যাট, সুমন বলল যে, হ্যাঁ, সুমন সেইড দ্যাট, সুমন বলল যে, আই ওয়াজ ভেরি চার্মড, আমি খুব বিস্মিত হয়েছিলাম, টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, বিকেল বেলার এই সৌন্দর্য উপভোগ করতে আমি খুব বিস্মিত হয়েছিলাম। অর্থাৎ ওই যে দেখবেন আমাদের ছোটবেলায় একটা রচনা পড়েছিলাম, নদীর তীরে সূর্যাস্ত। নদীর তীরে সূর্যাস্তটা কেমন দেখায়, আমরা যখন 9-10-এ ছিলাম তখন একটা কম্পোজিশন ছিল, নদীর তীরে সূর্যাস্ত। তো বলছে যে, সুমন সেইড, সুমন বলল, দ্যাট যে, আই ওয়াজ ভেরি চার্মড, আমি খুব বিস্মিত হয়েছিলাম বা আমি খুব মোহিত হয়েছিলাম, টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, অর্থাৎ বিকেল বেলার এই সৌন্দর্যটা দেখে। আচ্ছা নেক্সট, গ্রিন কালারের এইগুলা লিপিকা আপা একটু পড়তে পারবেন? সিরাজ সেইড, আই আন্ডারস্টুড, আই ওয়াজ এনজয়িং দ্য, হ্যাঁ পড়ুন। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, হ্যাঁ ভালোভাবে পড়বেন। হুম আমি সর্বদা আমি সবসময় বিকাল বেলার সৌন্দর্যটা দেখেন আহ, আমরা, একটু আমি, হ্যাঁ আমিও, হ্যাঁ আমি একটু যোগ কর, আই ক্যান অ্যাড সামথিং, হ্যাঁ আমি একটু কথা বলি যে, আমরা এই ইংলিশ দেখেন এই সেন্টেন্স গুলা খুবই ইজি সেন্টেন্স, খুবই সহজ, আমি যখন পড়ে অনুবাদ করে দিচ্ছি খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আপনাদের করতে গেলে একটু সমস্যা হচ্ছে। তো এই যে জায়গাগুলা, এই যে পয়েন্টগুলা, এখানে আমাদের একটু দৃষ্টি দিতে হবে আমরা। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আমরা ইংরেজি দেখে দেখে ইংরেজি একটা সেন্টেন্স পড়ে সেই সেন্টেন্সের বাংলা মিনিং করতে পারি না, এবং এই পারি না কারণে আমরা আরো একটা কাজ পারি না, আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি না। কথাটা বুঝতে পেরেছেন? আমরা ইংরেজি সেন্টেন্সের বাংলা অনুবাদ করতে পারি না। ফর দিস রিজন উই ক্যান্ট মেক আ ইংলিশ সেন্টেন্স, আমরা কিন্তু একটা ইংরেজি বাক্য তৈরি করতে পারি না। এই যে দেখেন, আই ওয়াজ অলসো এনজয়িং, এই অলসো মানে ও, আমিও উপভোগ করছিলাম। হ্যাঁ, ইয়েস, আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমি এই বিকেল বেলার সৌন্দর্যটা আমিও উপভোগ করছিলাম। দ্যাটস ওয়াই, এই কারণে, আই ডিড নট কল ইউ, দেখেন এই বাক্যটার অর্থ যদি বলি, আমি তোমাকে ডাকিনি, আই ডিড নট কল ইউ, অর্থাৎ এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ একটা বাক্য। তো এই যে, আমি কিন্তু ক্লাস যারা করে শিলা আপা রেগুলার দেখেছেন, আমি এটা প্র্যাকটিস করিয়েছিলাম সেই টেন্সের ক্লাসে, যে আমি তোমাকে ডেকেছিলাম, আই কল্ড ইউ, আর আমি তোমাকে ডাকিনি, তখন হবে আই ডিড নট কল ইউ, আই ডিড নট কল ইউ, হ্যাঁ ডিড দিলে তখন বেস ফর্ম, অর্থাৎ এইটাকে বলা, হ্যাঁ এইটাকে বলা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। লিপিকা আপা খেয়াল করবেন, অর্থাৎ আমরা ইংরেজির বাংলা
অনুবাদ করতে পারি না, এর কারণে আমরা বাংলার ইংরেজিও পারি না। বাংলা ভাষার সঙ্গে ইংরেজি ভাষার কিন্তু খুব সুন্দর একটা মেলবন্ধন রয়েছে। যদি আমরা ইংরেজি ভাষা শিখতে চাই, তাহলে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে তার বাংলা অনুবাদ করা শিখতে হবে। কেননা বাংলা অনুবাদ যদি পারি, তাহলে পরবর্তীতে ওই বাংলা থেকে ইংরেজিও পারবো। আমি এখানে লিখলাম, অবশ্যই আপনাকে সুযোগ দিচ্ছি, আমি ক্লাসটা অনেকক্ষণ এখনো থাকবো। বললাম যে আমি আইট রাইস, আমি এটা বললাম, আমরা তো সবাই এটা জানি, এর অর্থ আমি ভাত খাই। কিন্তু আইট রাইস এর বাংলাটা যদি না জানি, আপনি শুধু এই বাক্যটুকু পড়লেন যে মনে মনে আইট রাইস, আইট রাইস, আইট রাইস, এইটা বেশিক্ষণ আপনার ব্রেনে থাকবে না। কিন্তু যখন আপনি জেনে পড়বেন, জেনে শুনে যে আইট রাইস অর্থ আমি ভাত খাই, এটা দেখবেন আপনার ব্রেনে থেকে যাবে। এবং পরবর্তীতে আপনি বাংলা থেকেও ইংরেজি করতে পারবেন, যে আমি ভাত খাই এর ইংরেজি আই ইট রাইস। অর্থাৎ এখানে সাজাতে হবে কিভাবে, এখানে আপনাদের কারো পাশে যদি একটু শব্দ হয়, মিউট লিপিকা দিদির পাশে প্রচুর শব্দ হয়। আচ্ছা, তো এখানে কি করবেন, এখানে আপনাদেরকে এটা খেয়াল করতে হবে যে আমি ভাত খাই বাংলা থেকে ইংরেজিতে সাজাতে গেলে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়। আমি খাই ভাত, আই ইট রাইস। তারা মাছ ধরে, এমন ভাবে সাজাতে হবে, তারা ধরে মাছ, দে ক্যাচ ফিশ। তারা স্কুলে যায়, দে স্কুল গো, এভাবে লিখতে হয়, কিন্তু তারা যায় স্কুলে, দে গো টু স্কুল। আচ্ছা, এখানে রুমা আপার জন্য এই প্যারাটা থাকুক এখানে, এটা পড়বেন প্লিজ। She just said after how many days? কতদিন পরে গ্রামে আসলে? হ্যাঁ বা এক এসেছো? মিনিট আপা, এক মিনিট আপনাকে থামাই, এক মিনিট। বলছে সিরাজ সেড, সিরাজ বলল আফটার হাউ মেনি ডেজ, আফটার মানে হচ্ছে পরে, আফটার, হ্যাঁ, এই দেখেন আফটার হাউ মেনি ডেজ কতদিন পরে। আমরা এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার যে কোনো জায়গা থেকে সূত্র ধরে টান দিলে শেখা যায়। আফটার হাউ মেনি ডেজ কতদিন পরে, ডিড ইউ কাম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে, এখানে ডিড, এসেছিলে। তাহলে এখানে এখানে ডিড ব্যবহার করেছি, অর্থাৎ এটাকে কিন্তু আমি পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যের প্রশ্নবোধক করেছি। হাউ মেনি ডেজ কতদিন, আফটার হাউ মেনি ডেজ কতদিন পর তুমি গ্রামে, যদি বলি কতদিন পর তুমি তোমার মা বাবার সাথে দেখা করেছিলে, কতদিন পর তুমি তোমার ইউনিভার্সিটিতে গিয়েছিলে, কতদিন পর সে দেশে এসেছিল, তাহলে কতদিন পর এর ইংলিশ হবে আফটার হাউ মেনি ডেজ। দেখেছেন? আমি এগুলো আপনাদের দেখাবো, এটা পড়েন, হ্যাঁ আপা পড়েন। হুম, হুম। There would be a meeting with you again. আমি কখনো ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে বা পুনরায়, নাকি স্যার? হুম হুম, ঠিক After আছে। coming to village, I heard. গ্রামে আসার পরে আমি শুনতে পেলাম, ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নিফিউ, আমি তোমার ভাতিজা বা ভাগ্নের কাছ থেকে তোমার নাম্বার জোগাড় করে বা নাম্বার নিয়েছি। হুম, হ্যাঁ, 3 years ago, 3 বছর আগে, আই কেম টু ভিলেজ ইন উইন্টার ভ্যাকেশন, আমি 3 বছর আগে শীতকালীন ছুটিতে গ্রামে এসেছিলাম। দেন আই আস্কড ফর ইওর নাম্বার টু ইওর নিফিউ, তারপরে তোমার ভাগ্নে বা ভাতিজার কাছ থেকে নাম্বার নিয়েছি। দ্যাট টাইম, ওই সময়, হি ডিড নট নো ইওর নাম্বার, সে তোমার নাম্বার জানতো না। বাট, আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন আমি এই লাইনটা একটু বলি, বাস 30 সেকেন্ড। বললাম কি যে এই বাক্যটা হচ্ছে দ্যাট টাইম, ওই সময়, দ্যাট টাইম হচ্ছে ওই সময়। হি ডিড নট নো, দেখেন এই বাক্যটার আমরা গঠন প্রণালী অবশ্যই জানি। হি ডিড নট নো, সে জানতো না, কি জানতো না, ইওর নাম্বার, তোমার নাম্বার। তোমার ভাগ্নে বা ভাতিজা ওই সময়ে তোমার নাম্বারটা জানতো না, তাহলে টেন্সটা কি হলো, হি ডিড নট নো, সে। দেখেন আমি আবারও বলছি, এটা 1000 বার বলেছি, টেন্সটা যে যত বেশি ভালো করে রপ্ত করতে পারবে, যত বেশি ভালো করে কাভার করতে পারবে, ল্যাঙ্গুয়েজটা তার জন্য তত বেশি সহজ হবে। এটা একটা জিনিস একটু তুলনা করে দেখেন নিজের সঙ্গে। এই যে বাংলায় আমি অলরেডি যে কথাগুলো বলছি, আপনি আমার সাথে আপনারা যে কথাগুলো বলছেন, কোনো না কোনো টেন্স ব্যবহার করে বলতেছেন।
আমি যে বলছি যে আপনাদের সাথে আমি এই মুহূর্তে কথা বলিতেছি, এটা হচ্ছে, যদি বাংলায় বলি এটা হচ্ছে চলমান বর্তমান কাল, ইংলিশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রুমা আপা পড়ছে, রুমা আপা ইজ রিডিং নাও, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সটা আপনি ভালো করে শেখেন, আজকেই আবার টেন্সের ক্লাসটা দেখেন, বা বইতে আপনার কোনো টেন্স বা টেন্সটা নিয়ে মনে মনে মাথায় একটু চিন্তা করে নিজে নিজে আমার ক্লাসটা শেষ করার পরে, দেখবেন আপনি অনেক কিছু বলতে পারবেন। টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে রুমা আপা অনেক ভালো বলে, আমি দেখেছি ইংলিশ, হোসনে আরা আপা অনেকেই খুব ভালো শিখে গেছে। এটা কিভাবে, টেন্সের ব্যবহারটা না জানলে আপনি একটা বিষয়ে প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, যে কোনো বিষয়ের উপর কথা বলতে চাচ্ছেন, আমি একটা বাক্য ইংলিশে মুখ থেকে বের করব, ওই বাক্যটা দেখবেন আগে বাংলায় মাথায় আসে, কারণ আমরা বাঙালি। তো বাংলায় যদি আমি টেন্সটা বুঝতে পারি, সেটা ইংলিশেও যদি আমার স্ট্রাকচার জানা থাকে, অবশ্যই পারবো। বলছে যে দ্যাট টাইম, ওই সময় হি ডিড নট নো ইওর ফোন নাম্বার। আমি একেবারে সংক্ষেপে বলে দেই, টেন্স, ভার্বের ব্যবহার মানে টেন্স, তো আমি এটা এখানেও বললাম টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস মানে কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলে, আর হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট, আর ভয়েস চেঞ্জ, পাঁচটা কথা বলেছি। আরেকটা বিষয় জুড়ে দিলাম, প্রেপোজিশন। এই ছয়টা বিষয় নিয়ে একটু ক্লাস করেন, ছয়টা বিষয় নিয়ে একটু আপনি একটা সপ্তাহ একটু বেশি স্টাডি করেন, দেখবেন আপনার কথা বলাটা ইট উইল বি মোর ইজিয়ার দ্যান ইউর পাস্ট ডেইজ। অতীতের থেকে আপনার কাছে এই বর্তমানের কথাগুলো বেশি সহজ মনে হবে। টেন্স, ভার্বের ব্যবহার, আরেকটা বলেছি হচ্ছে ভয়েস চেঞ্জ, প্রেপোজিশন, আর আরেকটা বলেছি কনজুগেশন অফ ভার্বস। এই জিনিসগুলা কমন। ও আরেকটা বলেছে যে সাবজেক্ট আর অবজেক্ট চিনতে হবে। যেমন সাবজেক্ট কিছু মুখস্থ করতে হবে, যে কোনো জিনিস জগতে কোনো নাম এটা সাবজেক্ট হতে পারে। আবার প্রোনাউন সাবজেক্ট হয়, যেমন আই, উই, হি, সি, দে, ইট, এগুলো সাবজেক্ট হয়। যেমন যদি বলা হয় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাবজেক্ট আমরা কি ব্যবহার করি? ইট ব্যবহার করি। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। সুমন, হ্যাঁ রনি খেলছে, রনি ইজ প্লেইং। কি কি দিয়েছি এখানে, আমার কোন কোন উপাদান লাগলো? একটা যে কোনো জিনিসের উপাদান থাকে, যে কোনো জিনিসের, আমাদের মানব দেহে অনেক উপাদান রয়েছে। আপনি তরকারি রান্না করবেন, আপনার অনেক উপাদান, ইনগ্রিডিয়েন্টস বলা হয়, উপাদান প্রয়োজন। হুম। তো এখানে আপনাকে কি কি, একটা বাক্য তৈরি করতে গেলে কি উপাদান লাগে? সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, ব্যাস বাক্য হয়ে গেল। ওই যে বলেছি আমি ভাত খাই, সাজাবো কিভাবে? আমি খাই ভাত। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমাকে কিছু সাবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, ভার্ব সম্পর্কে, আর অবজেক্ট সম্পর্কে। তো ভার্ব সম্পর্কে কেমনে ধারণা রাখবো? ভার্ব সম্পর্কে ধারণা রাখবো আমরা কনজুগেশন অফ ভার্ব, যে শিটগুলো আমি দিয়েছি বা এইগুলো ব্যাকে যে আপনারা একটু প্র্যাকটিস করবেন, কারণ দেখবেন অনেক ভার্ব ফর্মের, এই যে এখানে আমরা মাঝে মাঝে পড়তে গিয়ে আমাদের একটু সমস্যা হয়, কারণ ওই ভার্ব ফর্মের ফর্মগুলো আমরা হয়তো ইতোপূর্বে পড়িনি। হুম। তো এইভাবে পড়ে পড়ে কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে। এখানে দেখেন আরো বাক্য দিয়েছি। আমি আজকে আরো একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি এই বিষয়টা দেখাতে চাচ্ছিলাম, স্ট্রাকচারে চলে যাচ্ছি আবার। যেমন এখানে শুড হ্যাভ, এগুলো দিয়ে আপনাদেরকে করিয়েছিলাম। একটা রুল যদি বলি, ক্যান নট বাট, না করে পারি না। যেমন আমি তার সাথে ফোনে কথা না বলে থাকতে পারি না, বা আমি ঘন ঘন ফেসবুকে না ঢুকে পারি না। যেমন অনেকের রোগ রয়েছে, আমি দেখেছি বসে আছে চুপচাপ, হঠাৎ করে পকেটেতে ফোনটা বের করে ফেসবুকে ঢুকে গেল, মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। তো এগুলো হচ্ছে ক্যান নট বাট, না করে পারি না। হ্যাঁ, আমি বাথরুমে না যেতে পারি না, আমি ভাত না খেয়ে পারি না, আমরা ভাত না খেয়ে পারি না, উই ক্যান নট বাট ইট রাইস। আমরা ফুটবল না খেলে পারি না, উই ক্যান নট বাট প্লে ফুটবল। অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ক্যান নট বাট। আর যদি একটু কুড নট বাট বলি, না করে পারলাম না, আমরা তাকে না মেরে পারলাম না, সে এত বেয়াদব বা এত দুষ্টমি করলো যে আমরা তাকে মেরেই বসলাম। অর্থাৎ আমরা তাকে না মেরে পারলাম না, উই কুড নট বাট বিট হিম, বিআইটি, বিট মানে আঘাত করা বা মারা। আমি সেখানে না যেয়ে পারলাম না, আই কুড নট বাট গো দেয়ার। হুম। দেখেন আমি কিছু এক্সট্রা মানে ইয়ে দেখাই, এক্সেপশনাল রুল দেখাই। ইন্টেন্ড টু, ইচ্ছা আছে। ইন্টেন্ডেড টু, ইন্টেন্ড, হ্যাঁ, ইচ্ছা আছে। যেমন আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, আমার কুয়াকাটা ভ্রমণে যাওয়ার ইচ্ছা আছে, আমার একটা আইফোন মোবাইল কেনার ইচ্ছা আছে। তো বলছে আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু বাই আ কার, আই ইন্টেন্ড টু বাই আ কার। ফারুকের বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, ফারুক ইন্টেন্ডস টু গো অ্যাব্রোড। ফারুকের বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। প্লিজ একটু আনমিউট রাখবেন নিজে দায়িত্বে, যদি পাশে কারো শব্দ হয়। হুম। আচ্ছা, তাহলে এই কথাগুলো আমরা কি করব? এগুলো আমরা ইন্টেন্ড টু ব্যবহার করে করব। দেখেন খুব ভালো হচ্ছে যে ইচ্ছা আছে থাকলে ইন্টেন্ড টু, এইগুলা দিয়েই কিন্তু আপনারা খাতায় লিখবেন। এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি এখন। এনজয়, যেমন বলছে আমি গাড়ি চালিয়ে মজা পাচ্ছি, আমি টেলিভিশন দেখে মজা পাচ্ছি, আই এনজয় ড্রাইভিং কার। হ্যাঁ, মনে করেন আপনি একটা গাড়ি কিনে আনছে আপনার হাজব্যান্ড, আপনি চালাচ্ছেন, বললেন যে আই এনজয় ড্রাইভিং আ কার, আই এনজয় ওয়াচিং টিভি। আমি গাড়ি চালিয়ে মজা পাচ্ছি, আমি টেলিভিশন দেখে মজা পাচ্ছি। এটা হচ্ছে ইসের ব্যবহার।
জিরান্ড, হ্যাঁ। তারপর দেখেন নিড মানে প্রয়োজন বা দরকার, আবশ্যক, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমার একটা কলম কেনা দরকার, আই নিড টু বাই এ পেন। আপনার ক্ষুধা লেগেছে, আপনি মনে মনে বলছেন আমার এখন ভাত খাওয়া দরকার, আই নিড টু ইট রাইস নাও। হুম। আমার এখন একটি বর্ষাকাল, এখন একটা ছাতা কেনা প্রয়োজন, আই নিড টু বাই অ্যান আমব্রেলা। হুম। এইটা বলতে পারেন আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু লার্ন ইংলিশ। দেখেন ইংরেজিটা শিখে তখনই আপনারা এর সুফলটা পাবেন কখন, নিজের সঙ্গে নিজে কথা বলবেন, খাইতে উঠতে বসতে শুইতে চলতে ফিরতে সব সময় ইংলিশটা নিজের ভিতরে, ইংরেজির একটা জগৎ সৃষ্টি করেন, দেখবেন ভাষাটা শিখে গেছেন। শুধু টিচার কিন্তু কিছুই করে দিতে পারে না, টিচার কি করে, পথগুলো দেখিয়ে দেয়, কিন্তু প্র্যাকটিস করেন। শিলা আপা, হ্যাঁ শিলা আপা কয়েকটা কাজ পাঠিয়েছিলেন, এখন আবার পাঠাবেন, যে কোনো বিষয়ের উপর আপনি প্রেজেন্টেশন রাখবেন, হ্যাঁ। এগুলো নিজের সঙ্গে নিজে কথা বললে ভুলগুলা কিন্তু ধরা পড়ে। আচ্ছা দেখেন, এই যে আমরা অনেক সময় বলি যে আমাকে বেশি বিরক্ত করো না, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার শরীর অবশ হয়ে আসছে। যেমন আমার সামনে চা দিয়েছেন, বললেন স্যার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্রুত খেয়ে নিন। তো কি বলতে হবে, টি ইজ গেটিং কোল্ড, টি ইজ টি ইজ গেটিং কোল্ড। মাই হেড ইজ গেটিং হট, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কেউ উল্টাপাল্টা বলছে, আপনি মনে মনে ভাবছেন, বলছেন মনের নিজের সঙ্গে নিজে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। হুম। আমার শরীর, হ্যাঁ অবশ্যই, আমার শরীর অবশ হয়ে যাচ্ছে, মাই বডি ইজ গেটিং নাম্ব, নাম মানে হচ্ছে অবশ হওয়া, NUMB। হুম। আচ্ছা দেখেন কি হচ্ছে বা কি চলছে, হটস অন দেয়ার, বা হটস গোয়িং বা হটস আপ, এটা অনেকভাবে বলা যায় ইনফরমালি, কিন্তু গ্রামেটিক্যালি হটস অন দেয়ার, সেখানে কি হচ্ছে। টিভিতে কি হচ্ছে, হটস অন টিভি, হটস অন টিভি। তারপর দেখেন নিজ দায়িত্বে, বাসের ভিতরে লেখা থাকে ট্রেনে, হ্যাঁ বাসে লেখা থাকে মালামাল আপনার নিজ দায়িত্বে রাখুন, কিপ ইউর গুডস, গুডস মানে কিন্তু মালামাল, কিপ ইউর গুডস অ্যাট ইউর ওন রিস্ক, রিস্ক মানে হচ্ছে নিজ দায়িত্ব বা ঝুঁকি, রিস্ক মানে এখানে ঝুঁকি না, এখানে নিজ দায়িত্ব। কিপ ইউর গুডস অ্যাট ইউর ওন রিস্ক, যা কিছুই করো তোমার নিজ দায়িত্ব করো, হোয়াট এভার ইউ ডু, ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক, অন রিস্ক, হ্যাঁ। তারপর দেখেন নিজ স্বার্থে রয়েছে, হ্যাভিং প্রবলেম হার্ডলি অ্যাজ অফেন, আমি ইম্পর্টেন্ট কিছু দেখাই, গো ফ্যান্সি লেফট, বাকি নেই, লস্ট, আচ্ছা, আমি আমার মায়ের নামে একটা হসপিটাল প্রতিষ্ঠা করব, আই উইল এস্টাবলিশ আ হসপিটাল আফটার মাই মাদার্স নেম। আমি আমার মায়ের নামে, অর্থাৎ মায়ের নামের সঙ্গে যুক্ত করে বা মায়ের নামের পরে, মানে নামের সঙ্গে যুক্ত করে দিব, অর্থাৎ বলছে, হ্যাঁ আই উইল এস্টাবলিশ আ হসপিটাল আফটার মাই মাদার্স নেম, মনে রাখবেন এই রুলটা, হ্যাঁ। আই উইল এস্টাবলিশ আ হসপিটাল আফটার মাই ফাদার্স নেম, আমার বাবার নামে নামকরণ করব, এরকম। আমি আমার বাবার নামে একটা স্কুল প্রতিষ্ঠা করব, আই উইল এস্টাবলিশ আ স্কুল আফটার মাই ফাদার্স নেম, আফটার মাই ফাদার্স নেম। সুন্দর একটা বাক্য, করো এবং করতে দাও, ডু লেট ডু, করো এবং ডু মানে করো, লেট ডু করতে দাও, তুমি করো এবং তুমি করতে দাও, খাও এবং অন্যকে খাওয়াও, ইট লেট ইট, ইট লেট ইট। হাদিসে রয়েছে তোমরা পান করো কিন্তু অপচয় করো না, তোমরা খাও কিন্তু অপচয় করো না, কারণ অপচয়কারী শয়তানের ভাই। তো এখানে বলছে যে নিজে খাও অন্যকে দাও, ইট লেট ইট, নিজে খাও অন্যকে খেতে দাও। আচ্ছা, ফর দ্য সেক অফ, এটা হচ্ছে খাতিরে, ফর দ্য সেক অফ শব্দের অর্থ হচ্ছে খাতিরে, আমরা ইংরেজি শেখার খাতিরে এখানে এসেছি, উই হ্যাভ কাম হেয়ার ফর দ্য সেক অফ লার্নিং ইংলিশ। উই উই হ্যাভ কাম হেয়ার, আমরা এখানে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, ফর দ্য সেক অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য, ফর দ্য সেক অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য। আচ্ছা তারপর আমরা অনেক সময় এটা বলি, আমি তোমাকে ভালোবেসে ধন্য হয়েছি, আই অ্যাম থ্যাঙ্কড টু লাভ ইউ, থ্যাঙ্কড মানে এখানে ধন্য হওয়া, মানে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু বলছে আই অ্যাম থ্যাঙ্কড, আমি ধন্য। থ্যাঙ্ক মানে কিন্তু শুধু থ্যাংক ইউ দেওয়া না, এই দেখেন এই যে থ্যাঙ্কড, থ্যাঙ্কের পর ইডি যোগ হয়েছে না, এটা কিন্তু পার্টিসিপলের ব্যবহার। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আই অ্যাম থ্যাঙ্কড, আই অ্যাম ডান, দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়েছে, তো বলছে আই অ্যাম থ্যাঙ্কড, আমি ধন্য, টু লাভ ইউ। দেখেন এই বাক্যগুলো কিন্তু আমরা বাংলা জানতাম, ইংরেজি জানতাম না, আমরা অনেক সময় বলি যে আমি তোমাকে ভালোবেসে ধন্য, আমি তোমার সাথে পরিচিত হয়ে নিজেকে ধন্য মনে করছি, আমি এই সংগঠনের সাথে মনে যুক্ত হতে পেরে আমি ধন্য, তো হবে আই অ্যাম থ্যাঙ্কড টু লাভ ইউ, আমি এখানে এসে ধন্য হয়েছি, আই অ্যাম থ্যাঙ্কড টু কাম হেয়ার। এইবার দেখেন হাউ অ্যাবাউট এর ব্যবহার, আগে একদিন দেখিয়েছিলাম যে কেমন হয়, হাউ অ্যাবাউট, হ্যাঁ কেমন হয়, ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। তারপর বলছে যে ভালোবাসলে কেন, বিয়ে করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ম্যারিইং,
ম্যারিইং মানে অর্থাৎ হাউ অ্যাবাউট এর পরে ভার্বের পর আইএনজি দিতে হবে। হাউ অ্যাবাউট এর পরে ভার্বের পর আইএনজি। আচ্ছা, তারপর হট গুড রয়েছে, হট হার্মস লেস্ট। দেখেন এই একটা ভালো ব্যবহার। বলছে কি যে দ্রুত দৌড়াও, তা না হলে বা পাশে আবার ট্রেন হারাবে। দ্রুত দৌড়াও, পাশে আবার ট্রেন হারাবে, পাশে বা তা না হলে, এমন থাকলে লেস্ট। লেস্ট মানে হচ্ছে তা না হলে। দ্রুত দৌড়াও, রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। লেস্টের পরে শুড বসে, এই যে সাবজেক্ট প্লাস, বলছে যে সাবজেক্ট প্লাস ফার্স্ট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস লেস্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। দ্রুত দৌড়াও, তা না হলে ট্রেন হারাবে। রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এক খণ্ড জমি কিনে ফেলো, পাশে কিনতে পারবে না, অর্থাৎ এখনই এক খণ্ড জমি কিনো, নইলে দাম বেড়ে বেড়ে গেলে কিনতে পারবে না। বাই এ পিচ অফ ল্যান্ড, বাই এ পিচ অফ ল্যান্ড লেস্ট ইউ শুড বি আনএবল টু বাই। লেস্ট ইউ শুড বি আনএবল টু বাই, তা না হলে তুমি আর কিনতে পারবে না। দেখেন এই যে কথাগুলা বলছি, এর প্রত্যেকটা কথা কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কিন্তু আমরা হয়তো অনেকে জানি না যে কিভাবে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য করতে হয়, কিভাবে আমরা এই হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ এটি, ওটা ভি অন হবে, ওটা হচ্ছে ভার্বের ভি অন, এই যে এখানে লিখেছি দেখেন ভি অন হবে, অর্থাৎ ভার্বের অন, ভি অন ফর্ম, বেস ফর্ম। বলে হচ্ছে হোয়েন ডি, আমি হোয়েন ডি একটা শিট একটু দেখাতে চাচ্ছি। বাংলা টু ইংলিশ স্পোকেন, বলছে হোয়েন ডিড ইউ প্লাস ভার্বের বেস ফর্ম, তুমি কখন, তুমি কখন কি করেছিলে, বা এই যে তুমি কখন গিয়েছিলে, কি বললাম, তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো। এখানে ডিড কেন হলো, যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ, এখানে ডিড আসবে। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ আসে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড আসে। তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো। তুমি কখন এসেছিলে, হোয়েন ডিড ইউ কাম। তুমি, হ্যাঁ তুমি কখন এসেছিলে কি হবে, হোয়েন ডিড ইউ কাম। আচ্ছা তাহলে এখান থেকে আমরা, অফকোর্স হ্যাঁ, হোয়েন দিয়ে সব প্রশ্ন করেছি। প্রথম বাক্য থেকে ফাতেমা আপা একটু পড়বেন, তুমি কখন এসেছিলে। হুম। 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 আচ্ছা আমি যদি বলি, আমি যদি প্রশ্ন করি তুমি কখন ঘুমিয়েছিলে, তাহলে কি হবে, হোয়েন ডিড ইউ স্লিপ। স্লিপ, স্লিপ, স্লিপ। আমি যদি বলি তুমি কখন লিখেছিলে, আমি যদি বলি সে কখন মাছ ধরেছিল। হ্যাঁ, ইউ না, এখানে সে, সে, তাহলে হোয়েন ডিড হি। হ্যাঁ, ক্যাচিং না ক্যাচ হবে, ক্যাচ ফিশ। হ্যাঁ দেখেন, হ্যাঁ এখানে যেহেতু, হ্যাঁ এখানে একটা বিষয় খেয়াল করি আমরা, দেখেন এখানে প্রত্যেকটা যে হোয়েন ডিড ইউ দিয়ে করেছেন, ওখানে আপনি আইএনজি দিবেন বা এই নিয়মে হোয়েন ডিড ইউ বলবেন তা না, আমি একটু চেঞ্জ করে দিয়েছি। তুমি কখন মাছ ধরেছিলে, এখন এখানে যেমন বলছেন হোয়েন ডিড ইউ ইট, হোয়েন ডিড ইউ রিড, হোয়েন ডিড ইউ রাইট, হোয়েন ডিড ইউ গিভ, অর্থাৎ হোয়েন ডিড ইউ এর পরে ভার্ব বসিয়েছি। কেন দেখতে পাচ্ছে না, সবাই তো দেখতে পাচ্ছে, আপনি লিভ নেন, ত্যাগ ক্লাসটা কেটে দিয়ে আবার জয়েন করেন। আচ্ছা কি বললাম, তো এখানে যদি আমি সামান্য একটু চেঞ্জ করে দেই, তুমি কখন দিয়েছিলে, তুমি কখন ঘুমিয়েছিলে, তুমি কখন জেনেছিলে, তুমি কখন কথা বলেছিলে, প্রত্যেকটা বাক্য হোয়েন ডিড ইউ প্লাস ভার্ব, কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি কি, সে, হ্যাঁ সে কখন, হ্যাঁ সে কখন মাছ ধরেছিল, তাহলে হোয়েন ডিড হি ক্যাচ ফিশ। হ্যাঁ ডিড এর পরে এখানে ভার্বের ভি অন দিতে হবে, হোয়েন ডিড হি ক্যাচ ফিশ। হ্যাঁ, হোয়েন ডিড হি ক্যাচ ফিশ। আচ্ছা দেখেন তাহলে এই যে স্ট্রাকচারটা আমি দেখালাম, হোয়েন দিয়ে একটা স্ট্রাকচার দেখিয়েছি তাই না, এই ধরনের অনেক স্ট্রাকচার দেখেন, দোকানে কেনাকাটা করতে গেলে আমরা এটা বলি, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, আমরা কি বলি, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। হ্যাঁ, আপনি কি একটু কমাতে পারবেন, ক্যান ইউ, ক্যান ইউ লোয়ার দিস প্রাইস, বা ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস অফ লিটিল, প্রাইস আ লিটিল, এটা কি ছাড়ে আছে, অর্থাৎ এটা কি কোনো অফার আছে, ইজ দেয়ার এনি অফার, আর ইজ দিস অন সেল, আমি এটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দিস, আপনি কি এটা প্যাক করে দিতে পারবেন, ক্যান ইউ প্যাক দিস।
ক্যান ইউ প্যাক দিস? এটা অনেক দামি, ইটস টু এক্সপেন্সিভ, ইটস টু এক্সপেন্সিভ। আমি একটু সস্তা কিছু খুঁজছি, আই এম লুকিং ফর সামথিং চিপার। দেখেন এই কথাগুলো কিন্তু সব দোকানে গিয়ে আমরা বলি। আপনি কি এটা দেখাতে পারেন? অন্য রঙের রয়েছে, আপনি কি একটু সময় দিবেন? আমি কি এটা দেখতে পারি? তারপর দেখেন এটি কি আসলে চামড়ার? ইজ দিস রিয়েল লেদার? লেদার মানে চামড়া। ইজ দিস রিয়েল লেদার? হুম। আপনি কি কার্ড গ্রহণ করেন, অর্থাৎ আপনার কাছে এটিএম কার্ড রয়েছে? হুম। তো দেখেন বলছে আমি এটা ক্যাশে দেবো, কার্ডে দিব না, আমি এটা পছন্দ করলাম। তো যাই হোক, এইভাবে আমরা দেখবো প্রত্যেকদিন কিভাবে দোকানে মার্কেটে গিয়ে কথা বলতে হয়। অবশ্যই দিচ্ছি, এখনই দিচ্ছি। কিভাবে এয়ারপোর্টে গিয়ে কথা বলতে হয়, এইগুলো আমরা প্রতিনিয়ত দেখবো। যাই হোক, আজকে অনেক রাত হয়েছে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। ওয়ালাইকুম